হলো যে প্যাশেন্টের সাথে পজিশনটা একটু থাকবে। পজিশন আইডিয়ালি দুইটা চেয়ার থাকলে সিটিং পজিশন থাকবো এবং আমাদের দুজনের মধ্যে ডিস্টেন্স 1 মিটার বা 3 ফিটের মধ্যে থাকবে। এখানে একই হাইটে থাকলে ভালো। পরীক্ষার হলে এরকম চেয়ার কালেক্ট করা ডিফিকাল্ট, চেয়ারগুলো এক্সামিনাররা দখল করে রাখবে। তাহলে কীভাবে করা যেতে পারে? পাশাপাশি দুটো বেড দেখবে যে তোমার পাশাপাশি দুটো বেড আছে, একটা বেডে প্যাশেন্টকে পা ঝুলিয়ে এরকম বসিয়ে দিবে আর পরের বেডটাতে তুমি বসে তারপরে করবে। তবে এই সব কিছু করতে হবে পারমিশন নিয়ে। স্যার আমি এক্সামিন করার জন্য প্যাশেন্টকে বসাতে চাই, আমি এখানে বসতে চাই, স্যার এক্সামিনেশন পারমিশন। আর প্রথম নার্ভ আমাদের কি আছে? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরির কাজ কি? আমাদের অলফ্যাকশন, আমাদের এই অলফ্যাকশনের জন্য দেখবো যে নস্ট্রিলের দুটো পার্ট আছে, রাইট লেফট দুটো নস্ট্রিল আছে। আচ্ছা, এটা এক্সামিন করার আগে পেশেন্টকে আমরা কয়েক প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনি কি নাকে ঠিক মতো ঘ্রাণ পান? আচ্ছা, দুদিকে একই রকম পান? আচ্ছা, আপনার কোনো নাক কি বন্ধ থাকে? এই কয়েকটা কোশ্চেন করে নেবেন। এমন হতে পারে যে একজনের এখানে ডিএনএস আছে পলিবাস, ওর নাকটা এমনি বন্ধ, আর তুমি ভাবতেছো যে ওখানে তো পলসি হয়ে গেছে, ওখানে তো পলসি হয়নি, তার ওই জায়গাটা লোকালি অবস্ট্রাকশন হয়ে আছে। এমন হতে পারে যে একজনের তার এখন রাইনাইটিস করতেছে, সর্দি হচ্ছে, রানিং নোজ থাকলে সেক্রেশন বেশি থাকবে, মিকোজাগুলো সব কাভার হয়ে থাকবে, সে তো এমনি ঘ্রাণ পাবে না, কিন্তু তার তো কোনো পলসি হয়নি। তাহলে এগুলো জিজ্ঞেস করতে হবে। এরপরে আমরা সাধারণত আমাদের কাছে ছোট যে পারফিউমের শিশি রাখবো, অথবা কোনো একটা কটনের মধ্যে পারফিউম স্প্রে করে রাখা যেতে পারে। ইজি হলো আতরের শিশিগুলো। আরেকটা কি স্প্রে রাখতে পারে? সাবানের একটা ছোট। আমরা এই কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করার পরে আমরা নোস্ট্রিলটা একটু দেখবো যে নোস্ট্রিলটা ক্লিয়ার আছে কিভাবে। যদি হাতে যে টর্চ থাকবে এইভাবে আমি হাতটা কোথায় রাখছি, এক্সামিনেশনটা হতে হবে যেন খুব হাতটা আমি হুট করে ধরলাম, হুট করে বলে একদম না, জেন্টলি করতে হবে যেন পেশেন্ট কষ্ট না পায়। সেকেন্ড হলো এক্সামিনের জন্য দেখাটাতে অবস্ট্রাকটেড না হয়। আমি অ্যানভাই করতেছি যে সে দেখতে পাচ্ছে না, এরকম না। তাহলে আমরা সুন্দরভাবে রাখতে গেলে হাত থেকে এভাবে রেখে পিঠটাকে ধরবো, ধরে একটু করে লিফট করে আমরা টর্চ দিয়ে দুটো সাইড আমি দেখবো। একবার তোকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমি শুরু করার আগে আমি নিজে একবার দেখবো যে ভেতরে কি আছে, টিএনএস আছে কিনা, হাইপারট্রফি ইনফ্রাটাইমিড আছে কিনা, কোনো পলিপ আছে কিনা, কোনো ভিতরে গ্রস অবস্ট্রাকশন আছে। এই দেখার পরে আমার কাছে মনে করে এটা আতরের শিশি, আমি একটা একটা করে দেবো। কাকে বলবো আপনি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলো, আমি একটা নস্ট্রিল হাত দিয়ে ধরে রাখলাম, অবস্ট্রাক করে রাখলাম, আরেক নস্ট্রিলে আমি এরকম ধরবো, বলবো যে আপনি ঘ্রাণ পান? সেগুলো পাই। তারপরে এদিকে ধরবো, এদিকে বন্ধ করে রাখবো, বলো ঘ্রাণ পান? পাই। আমি বলবো যে দুদিকে কি একই রকম? বলবো যে হ্যাঁ একই রকম। এরপরে জিজ্ঞেস করবো কিসের ঘ্রাণ পান? তাহলে কয়েকটা কোশ্চেন, সে ইন্ডিভিজুয়ালি বোথ সাইডে ঘ্রাণ পাচ্ছে কিনা এবং বোথ সাইডে একই রকম ঘ্রাণ পায় কিনা। এমন হতে পারে না একদিকে কম একদিকে বেশি। আর লাস্ট ফাইনালি হলো যেটা কিসের ঘ্রাণ বলতে পারে কিনা। যদি বলে ফেলে যে হ্যাঁ এটা আতর বা পারফিউম, তাহলে আর সেকেন্ড কম্পোনেন্ট নিয়ে দেখার দরকার নেই, কারণ সে ডিফারেন্সিয়েট করতে পারবে। কিন্তু এটা ঘ্রাণ নিতে গিয়ে সে বলতে পারতেছে না যে এটা কিসের ঘ্রাণ, কনফিউশনে আছে, তখন আমাকে অবশ্যই সেকেন্ড একটা কম্পোনেন্ট নিয়ে দেখতে হবে। যেমন ওই যে সাবানের টুকরো, আমরা সবাই চোখ বন্ধ করে সাবান শুকলে বলতে পারি যে এটা সাবান, এটা অ্যারোমেটিক স্মেল, সব ইউনিভার্সালি একই ঘ্রাণ। তাহলে এইভাবে আমরা অল ফ্যাক্টরিটা কমপ্লিট করবো। ক্লিয়ার? তাহলে প্রথমে কয়েকটা কোশ্চেন যে আপনি ঘ্রাণ ঠিক মতো পান কিনা, দুদিকে একরকম পান কিনা, আপনার কোনো নাক বন্ধ থাকে কিনা, আপনার কোনো নাকি সর্দি আছে কিনা, কয়েকটি কোশ্চেন করলাম। এরপরে আমি নস্ট্রিলটা এইভাবে দেখে নিলাম, তারপরে দেখা হয়ে গেল। এরপরে আমি আতরের শিশা এইভাবে নাক বন্ধ করে এদিকে ধরলাম, আবার এদিকে ধরতে পারি, অথবা এইভাবে ধরে এইভাবে ধরতে পারি। ধরার পরে আমি জিজ্ঞেস করবো আপনার দুদিকে ঘ্রাণ পাচ্ছেন একই রকম, শেষ অল ফ্যাক্টরি কমপ্লিট। আচ্ছা, তাহলে অলরেডি ইনজুরি কোথায় কোথায় হতে পারে একটু আগে বলেছিলাম যে আমাদের নাকের এখানে নস্ট্রিলে হতে পারে, কিউবিফর্ম প্লেট আছে। একজনের বাসে করে জার্নি করছিল, হঠাৎ করে বাস জোরে ধাক্কা মারলো, সামনে সিটের হ্যান্ডেলের সাথে ওর মাথায় ইনজুরি হতে পারে না। এই কিউবিফর্ম প্লেটটা এখানে নাকে এই জায়গাও ফেটে গেছে, ভিতরেও ইনজুরি হচ্ছে। তাহলে কিউবিফর্ম প্লেট দিয়ে যে ছোটো ছোটো ফাইবারগুলো উঠতেছে ওগুলো ইনজুরি হবে, ওগুলো ইনজুরি হয়ে মারা যেতে পারে। অথবা ফোর হেডে যদি ফ্রন্টাল লোবে যদি কোনো কিছু হয় তাহলে হতে পারে। যদি ফ্রন্টাল লোবে অ্যাকিউট কিছু হয় তাহলে কি হবে? স্ট্রোক হবে, এন্টেরোসেরেব্রাল আর্টারি হবে। যদি প্রোগ্রেসিভ কিছু হয় তাহলে ফ্রন্টাল লোবে কোনো ব্রেন টিউমার হতে পারে। তাহলে এইভাবে মাথায় রাখতে হবে। এরপরে হলো আমাদের অপটিকের জন্য আমরা কি খেয়াল রাখবো? এখানে আমরা ACF দেখি। A যে হলো অ্যাকিউটি অফ ভিশন, C যে হলো কালার ভিশন, F যে হলো ফিল্ড অফ ভিশন, এন্ড ফাইনালি হলো ফান্ডোস্কোপি। ফান্ডোস্কোপি করে আমরা ভিতরে অপটিক দিচ্ছি। ACF অ্যাকিউটি অফ ভিশন, কালার ভিশন আর ফান্ডোস্কোপি। এক ফিল্ড অফ ভিশন, ফান্ডোস্কোপি। অ্যাকিউটি অফ ভিশন যেন কি করবো আমরা তাকে, সে যদি স্পেকটিক্যাল ইউজ করে আমরা তাকে এটা করিয়ে রাখবো।
কারণ আমরা তো বোঝাই যাচ্ছে যে এটা সরাসরি দেখবেন। এরপরে আমরা তাকে নিয়ার ভিশনের চার্ট যদি থাকে বললাম যে 150 টাকাতে পাওয়া যায় কিন্তু, আর না হলে পেপার কাটিং একটা কাগজের মধ্যে পেস্ট করে রাখবে, ওটা পড়তে দিবে যে দেখেন তো এটা পড়তে পারেন কিনা। বাংলা রাখাই ভালো, যেহেতু যদি কেউ ইংলিশ না পড়তে পারে এটা পড়তে পারেন। দূরের জন্য আমরা বলতে পারি দেখেন তো ওখানে একটা গ্রিন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা পড়তে পারেন কিনা, এইভাবে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা অ্যাপিড ভিশন গেল। তারপরে তাদের জন্য যে বলা আছে যে ওই যে ফ্যান বন্ধ থাকলে ফ্যানকে ব্লেড দেখা, তারপরে জানলায় গ্রিল থাকলে বলা হয় যে গ্রিল দেখা তো কাউন্ট করে কয়টা আছে, এখানে বিম আছে এখানে কয়টা বিম দেখা যাচ্ছে, এইভাবে। আচ্ছা এরপরে হলো বললাম নাকি তাদের জন্য কতগুলো ওই যে সিম্বলিক যা পাওয়া যায়, এটা এখন তো ওই সময় পাবে না, পরীক্ষার সময় এত ডিটেল কেউ ইয়ে করবে না। তবে আইডিয়ালি নিয়ম হলো যদি অক্ষর পড়তে না পারে সিম্বলিক কতগুলো চার্ট পাওয়া যায়, ওখানে আমরা ওই সিম্বলগুলো চিনি কিনা ওগুলো আমরা দিই, কোনটা গোল কোনটা স্টার কোনটা ক্রিসেন্ট তাদের চিনে দিতে পারবো। আচ্ছা এরপরে হলো একটা বিষয় করে ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশনের জন্য আমরা একটু চটপটা একটু করে রাখছি, আমাদের অবস্থাটা হবে খেয়াল রাখবো। ফিল্ড অফ ভিশন কিন্তু আমাদের কালার ভিশন তো বাদ পড়ে গেল। কালার ভিশনের জন্য কি আমরা বললাম যে কাগজের মধ্যে 3টা মার্ক করে রাখবো, আমরা প্রতিটাকে দেখবো অ্যাসেস করে এটা কি কালার, লাল, এটা এটা এই 3টে কালার অ্যাসেস করতে পারে কিনা। যাদের কালার ভিশন থাকে তারা অনেক সময় গ্রিনটাকে অ্যাসেস করতে পারে, অনেকের গ্রিন অ্যান্ড ব্লু এর মধ্যে ডিফারেন্স করতে পারে, অথবা একটা ইশারা একটা চার্ট পাওয়া যায়, এটারও দাম কম। ইশারা চার্টের মধ্যে দেখবে অনেকগুলো মাল্টিপল কালারের মধ্যে কিছু নাম্বার লেখা থাকে, ওইটা দেখতে দেওয়া হয়। আমাদের এই কালারটা ইম্পর্টেন্ট কেন, কালার যদি ডিফারেন্সিয়েট না করতে পারে অনেক কিছু সেই কালারটা যদি ডিফারেন্স করতে পারবে, বিশেষ করে যদি ডাক্তার হয়ে থাকে মেডিকেল স্টুডেন্টদের কিন্তু আইডিয়ালি হলো ইয়ার চার্ট দেখা হয়, বিষয় হচ্ছে কেন দেখা হয় যেন আর্টারি ভেইন এগুলো ডিফারেন্স করতে পারে, তারপরে কোনটা নার্ভ কোনটা কোন একটা স্ট্রাকচার ভাস্কুলার নাকি ইসকেমিক হয়ে আছে এটা যেন ডিফারেন্স করতে পারে। তার যদি কালার ব্লাইন্ডনেস থাকে তাহলে ডিফারেন্স করতে পারবে, তার মানে সার্জারির সময় তার প্রবলেম হয়। এই জন্য এই বলা হয় যে কালার ব্লাইন্ডনেস থাকলে মেডিকেল সমাধান করার কথা। তারপরে ওয়ান লাইট থাকলেও এটা অনেক সময় ডিসকারেজ করা হয়। আচ্ছা এটা দেখা গেল কালার ভিশন। এরপর ফিল্ড অফ ভিশনের জন্য আমাদের খেয়াল রাখবো আমরা যে বাইনোকুলার ভিশন, আমাদের দুইটা আই একসাথে কম্পেয়ার করে একটা ভিশন দেখে। যদি আমি একটা আইকে অবস্ট্রাক্ট করে দিই তাহলে দেখবে যে নেজাল ভিশন ফিল্ডটা কম, টেম্পোরাল ফিল্ডটা বড়। নেজাল ফিল্ডটা কম অল্প একটু দেখা যায়, কিন্তু টেম্পোরালটা অনেক বেশি দেখা যায়। এই জন্য আমরা ইন্ডিভিজুয়াল আইকে আলাদাভাবে দেখবো। এখন ইন্ডিভিজুয়াল আই কার সাথে কম্পেয়ার করবো, আমার নিজের সাথে। আমি ধরে নিচ্ছি যে আমি এক্সামিন করতেছি আমার আই ফিল্ড অফ ভিশন ঠিক আছে। এটা কেন কিভাবে করতে হবে, আমরা প্রথমে এই হাত দিয়ে বলবো আপনার এই চোখটাকে বন্ধ করেন। সে কিভাবে বন্ধ করলো দেখো, এভাবে বন্ধ করলে হবে না, কারণ ভিতর দিয়ে দেখতে পারবে। এই জন্য আমরা চোখটা কিভাবে বন্ধ করবো, তাকে বলতে হবে এভাবে বন্ধ করবো। এরপরে আমি আমারটাও বন্ধ করে ফেলবো, কারণ আমি সেম সাইডে কম্পেয়ার করছি আমার সাথে, যদিও অন্য অপোজিট আই। এখন আমি এই ফিল্ড অফ ভিশন দেখার জন্য এই আঙ্গুলটাকে বলবো যে আমি দূর থেকে আঙ্গুলটাকে এভাবে নাড়াতে নাড়াতে নিয়ে আসবো, আঙ্গুলের মুভমেন্ট টের পেলে বলবেন দেখতে পাচ্ছি। তাহলে কি বললাম, আমি আঙ্গুলটাকে নড়াতে নিয়ে আসবো, আঙ্গুলের মুভমেন্ট দেখতে পেলে বলবেন দেখতে পাচ্ছি। আমি মুভমেন্টের যদি এরকম না নড়াই তাহলে হবে কি, আমি যদি এভাবে স্ট্রেট আনি সে হাত দেখলেও বলবে যে আমি দেখতে পাচ্ছি। আপনি স্ট্রেট আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না, সে চোখ ঘোরাতে পারবে না, স্ট্রেট তাকিয়ে থাকবে ওই অবস্থাতে যেখান থেকে দেখা যায়। আচ্ছা এখন এই আঙ্গুলটাকে আনতে যে হবে, কোন জায়গা থেকে আনতে হবে, আমরা 4টা প্লেনে আনবো। আমরা চোখটাকে যদি সেন্টার ধরি তারপরে সুপিরিয়র টেম্পোরাল, ইনফেরিয়র টেম্পোরাল, সুপিরিয়র নেজাল, ইনফেরিয়র নেজাল, এই 4টা জায়গা থেকে আমরা করতে করতে সেন্ট্রাল দিকে আসছি। আমরা এই 4টা কোঅর্ডিনেট দেখলে হবে। আচ্ছা এই যে আমরা, এবং এই হাতটা রাখতে হবে দুইজনের মাঝামাঝিতে, আমাদের দুজনের মাঝখানে 3 ফিট ডিস্টেন্স আছে, আমি মাথা রাখবো। এমন যদি হয় হাতটা যদি আমি বেশি এদিকে নিয়ে নিই তাহলে সে দেখবে না, আমি তো আগে দেখতে পারবো, আবার বেশি এদিকে চলে আসলে ও দেখতে পাবে আগে, আমি পরে দেখবো। এই জন্য দুজনের মাথা মাঝে রাখবো। এখন আমি শুরু করি, আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন, নড়াচড়া বুঝতে পারলে বলবেন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে নড়ে নড়ে না, হ্যাঁ একটু কনফিউজ করতে হবে, কারণ না হলে ওই যে দেখো সে কিন্তু হাত দেখে বলতেছে হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ কিন্তু আমি যখন বললাম নড়ে তো দেখা যাচ্ছে না, আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে। আমি যেই সময় দেখলাম সে একই সময় দেখবো, তার মানে দুজনের ফিল ঠিক আছে।
এটা তাহলে সুপারো টেম্পোরাল দেখা যাবে। এখন আমি এখান থেকে আসবো, দেখা যাচ্ছে আমিও যখন দেখতে পেলাম সেও দেখতে পেলাম। এরপরে আমি এদিক থেকে আসবো, দেখতে পাচ্ছি। এইটা করার সময় খেয়াল রাখবে হাতটাকে হয় এভাবে রাখতে হবে যেন আমার চোখটা অবস্ট্রাক্টেড না হয়, অথবা এভাবে রাখতে হবে। কিন্তু এভাবে চোখ ঢেকে দিলে হবে না, চোখ দেখে সেও দেখতে পাবে না, আমি একটু বলে দিতে হবে। তাহলে এই হাতটাকে এদিকে আমি যখন আনবো নেজাল সাইড থেকে, আমি হয় এভাবে আনবো যেন উপর দিয়ে আমি দেখতে পারি, অথবা হাতটাকে এভাবে আনবো যেন ভিতর থেকে আমি দেখতে পাই। না না না, হাত চেঞ্জ করা যাবে। আবার ঠিক এইটা এখান থেকে আনার সময়, তাহলে আমরা আবার দেখি, আমরা চোখে বন্ধ করলাম, বললাম যে আমি আঙুলটা দূর থেকে নড়াচড়াতে আনবো। আপনি যখন আঙুলের নড়াচড়া দেখতে পারবেন তখন বলবেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ক্লিয়ার। এখন অপোজিট সাইড, চোখ বন্ধ, আবার ঠিক একই রকম, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এই হলো আমার ফিল্ড অফ ভিশন। কারণ যদি কোনো এক সাইডে এরকম হেমি অ্যানাফিলিয়া থাকে তাহলে একদিক হয়তো কম দেখবে, পরে দেখবে, আমি আগে দেখবো, এই প্রবলেমটা হবে। লাস্টে হলো ফিল্ড অফ ভিশনের পরে ফান্ডোস্কোপি। ফান্ডোস্কোপি এক্সামিনেশন আন্ডার গ্রাজুয়েশন তোমাদেরকে করতে দেওয়া হয় না, কিন্তু জানতে হবে যে ফান্ডোস্কোপি কি দেখা। ফান্ডোস্কোপি দেখবে যে একটা ফান্ডোস্কোপ নামে একটা চার্চের মতন একটা ইয়ে থাকে, ফান্ডোস্কোপ থাকে। এটা বেশ কস্টলি, আগে আমাদের সময় 10,000 টাকা দাম ছিল, এখন বাড়তে বাড়তে 25-30,000 টাকা দাম। এটা পোস্ট গ্রাজুয়েশনে লাগে, কিন্তু আন্ডার গ্রাজুয়েশনে এটা এখনই জানতে হবে যে ফান্ডোস্কোপে কি দেখা হয় চোখের ভিতরে। ফান্ডোস্কোপের চোখের ভিতরে আমরা অপটিক ডিস্কটা দেখি, অপটিক ডিস্কের হেডটা দেখা যায়, রেটিনাল ফিল্ডগুলো দেখা যায়, এবং এখানে রেটিনাল ভেসেলগুলো দেখা যায়। তোমাদের ম্যাকুলারে ভাতিসনে দেখবে যে এই ফান্ডোস্কোপের কতগুলো ছবি দেওয়া আছে, এই দু একটা ছবি একটু দেখে রাখতে। কারণ অপটিক ডিস্কের কিছু দুইটা চেঞ্জ তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করবে, একটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি ফিচার বলো, আর একটা হলো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ফিচার। যেহেতু ওখানে দেখে মুখস্থ করতে হয়, প্র্যাকটিক্যালি দেখে আসছো না, তোমাকে এটা জানতে হবে কি কি দেখা। একটা হলো অপটিক ডিস্ক হেড, গোল সার্কুলার চাঁদের মতন, যেখান থেকে অপটিক নার্ভটা স্টার্ট হয়। আরেকটা হলো রেটিনাল ফিল্ড, যেটা রেড কালারের বা পিঙ্কিশ কালারের যেটা দেখা যায় হলো রেটিনাল ফিল্ড। এই ফিল্ডের মধ্যে কতগুলো আর্টারি, কতগুলো ভেইন দেখা যায়, তাহলে এই জিনিসগুলো আমরা দেখি। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, যে কতগুলো জিনিস দেখলাম। একটা হলো ACF, অ্যাকিউট অফ ভিশন, কালার ভিশন, ফিল্ড অফ। অ্যাকিউট অফ ভিশনের জন্য নিয়ার ভিশন দেখবো, দূরে দেখবো। তারপরে কালার ভিশনের জন্য আমরা এই কালারটা করতে দিব। তারপর ফিল্ড অফ ভিশনের জন্য একটা একটা করে আই বন্ধ করে আমরা এইভাবে দেখবো। লাস্টে হলো ফাংশনাল। তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ কমপ্লিট। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ নিয়ে তোমাদেরকে লাইট রিফ্লেক্স সম্বন্ধে জিজ্ঞেস করবে পরীক্ষাতে, পাথরটা বলো, এইভাবে জিজ্ঞেস করবে। আমাদের যেহেতু ইয়ার জন্য ক্ষতি হয়, অপথলমোলজির জন্য কাটতে হয় না, ওটা মেডিসিনের জন্য লাগবে। এরপরে নার্ভ কত আছে 3, কিন্তু আমরা শুধু 3 দেখি না, আমরা কিভাবে দেখি 3, 4, 6 একসাথে। কারণ এই 3, 4, 6 একসাথে মাসেল অফ অকুলার মোটিলিটি, এইসব মাসেলগুলোকে কাজে সাপ্লাই করে। এক্সট্রা অকুলার মাসেল, এক্সট্রা অকুলার মাসেল। 3, 4, 6 এর জন্য কাউকে কোশ্চেন করতে হবে। কি কোশ্চেন করতে হবে? তাকে বলবো যে আপনি কখনো একটার জায়গায় দুটো জিনিস দেখেন, তার ডাবল ভিশন হয়, যেমন আমার মাথাটাকে সে দুটো দেখেছে, এরকম হয়। তারপরে আমরা তার চোখের দিকে তাকাবো, সেই স্ট্রেট তাকিয়ে আছে, বলবো যে আমার দিকে তাকিয়ে থাকে। আমরা কি কি দেখবো? ইন্সপেকশনে কত জিনিস দেখতে হবে, যে কোনো গ্রস টোসিস আছে কিনা। টোসিস মানে কি? ড্রুপিং অফ দ্য আপার আইলিড, বলা হয় টোসিস। হতে পারে কমপ্লিট টোসিস, হতে পারে পার্শিয়াল টোসিস, একটু হয়ে আছে। এরপরে আমরা দেখবো কোনো স্কুইন্ট আছে কিনা। দুইটা যে এই যে আইরিস দেখা যাচ্ছে কালো, দুইটার অ্যালাইনমেন্ট একদম ঠিক একই রকম আছে, এমন হতে পারে না একদিকে স্কুইন্ট হয়ে আছে। এরপর আরেকটু কাছে গিয়ে আমরা দেখবো দুইটা পিউপিল একই রকম কিনা। এমন হতে পারে যে একটা পিউপিল ডাইলেট হয়ে আছে, একটা কনস্ট্রিক্ট হয়ে আছে। এগুলো টর্চ কিছুতে দেখবো না, জাস্ট এটা কনস্ট্রিক্ট দেখা যাবে। তাহলে কোশ্চেন জিজ্ঞেস করলাম যে আপনি কখনো একটা জায়গায় দুটো জিনিস দেখেন কিনা। তারপরে দেখলাম যে কোনো টসিস আছে কিনা, তারপরে কোনো স্কুইন্ট আছে কিনা। একটু কাছে গিয়ে দেখলাম দুটো পিউপিল একসাথে দেখা যায়। এরপরে আমি এক্সামিনেশন যাই। এক্সামিনেশনের জন্য কী করতে হবে? ওকুলার মোটিলিটি দেখার জন্য আমরা প্রথম বলবো যে এই দেখেন, এই আঙ্গুলটাকে আপনি ঘাড় না সরিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আঙ্গুলটাকে ফলো করবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি যেভাবে দেখলাম, ঘাড় ঘোরানো যাবে না, চোখ ঘুরে আঙ্গুলটাকে দেখবেন। আচ্ছা, আঙ্গুলটাকে ফলো করবেন। কখনো একটার জায়গায় দুটো আঙ্গুল দেখলেও আমাকে বলবেন। তাহলে কি কি বললাম? আপনি ঘাড় না ঘুরিয়ে চোখ ঘুরে ঘুরে আঙ্গুলটাকে ফলো করবেন, এবং কখনো একটার জায়গায় দুটো আঙ্গুল দেখলে আমাকে বলবেন।
এখন এটাকে দেখতে হয় কি প্লেনে, একটা এইচ, ইংলিশে যে ক্যাপিটাল এইচ আছে না, ওই এইচ প্লেনে আমরা দেখব। প্রথমে সেন্টার থেকে শুরু করব, এখানে আসলো। আমি কিন্তু আর এখন ফলো করবো না, আমি এখন চোখটাকে ফলো করবো যে দুইটা আই কোঅর্ডিনেট মুভমেন্ট হচ্ছে কিনা, একই সাথে মুভ করছে কিনা। যখন এতটুকু আসবো, এতটুকু কতটুকু আসবো, একদম এই দূরে চলে যাবো না। যখন এই যে দেখবো আইরিসটা ল্যাটারাল ক্যান্থাসকে টাচ করে ফেলেছে, তখনই হয়ে গেছে, তার এতটুকু আসতে হবে। এইখানে এসে আমি কয়েক সেকেন্ড একটু ওয়েট করবো। কেন? এখানে ওয়েট করলে তার যদি নিস্টিগমাস থাকে ওটা এই সময় দেখা যায়। তাহলে আমি এখানে শুরু করলাম, এখানে আঙুল ডাললাম, একটু কয়েক সেকেন্ড ওয়েট করলাম, দেখুন নিস্টিগমাস হয়। নর্মালি দুটা নিস্টিগমাস কমন, দেখবেন যে দুইবার এরকম বিট করে থেমে যায়। যদি কনস্ট্যান্ট হতে থাকে তাহলে বুঝতে পারে প্যাথোলজি। এরপরে আমি এটাকে উপরে নিব, এই, তারপরে এখানে আবার আসলাম, আবার এখানে এলাম, আবার এই সেন্ট্রাল অ্যারো, যেখানে যাই অ্যাসাইটিস দেখার মতো আমাকে একই জায়গায় ফেরত আসতে হবে। এই আবার এখানে ওয়েট করবো, দেখবো নিস্টিগমাস থেকে না, ওই এই ফাইনালি আমি আঙুলটাকে বলে যে ফলো করে দুইটা আইলে রোলিং ঠিক মতো আছে, একসাথে রোল করছে। তাহলে কি দেখলাম, যে আপনি আঙুলটাকে ফলো করবেন, তখন একটা দিয়ে দুটো দেখলে আমাকে বলবেন। এই মাঝখান থেকে দেখা শুরু করবো, এখানে এসে একটু ওয়েট করবো কয়েক সেকেন্ড, তারপরে এখানে আসলাম, এই আবার এখানে আসলাম, আবার এখানে, আবার এই এখানে আসলাম, এখানে আবার এখানে, আবার সেন্টারে দেখবো। আর ফাইনালি বলবো আঙুলটাকে ফলো করতে হবে। দুইটা আমি আইবল দেখবো, ইকুয়ালি একসাথে মুভ করছি। এরপরে আমাদের কি দেখতে হবে, আমাদের এখানে লাইট রিফ্লেক্স দেখতে হবে আর অ্যাকোমোডেশন দেখতে হবে। লাইট রিফ্লেক্স দু ধরনের আছে, ডাইরেক্ট লাইট রিফ্লেক্স আর এটা আছে কি কনসেন্ট্রাল লাইট রিফ্লেক্স। ডাইরেক্ট লাইট রিফ্লেক্স হলো আমি যেই চোখে আলো ফেলবো ওই চোখেই দেখবো যে পিপল কস্টিক করে কিনা। এবং পিপল কস্টিক কেন করে? আইরিসের মাসেল, ইন্টারঅকুলার মাসেলের জন্য। আচ্ছা, আলোটা ফেলতে হবে, এভাবে ফেলা যাবে না। কিভাবে ফেলতে হবে? টর্চ দিয়ে এই যে সাইড থেকে এভাবে ফেলতে হবে। ক্লিয়ার? এই সাইড থেকে তাহলে ডাইরেক্ট লাইট রিফ্লেক্ট দেখার জন্য জাস্ট এভাবে তাকিয়ে থাকবো, এইভাবে ফেলবো, দেখবো যে কনস্টিক করে কিনা, ফেলবো, দেখবো কনস্টিক করে কিনা। এরপরে কনসেন্ট্রেট লাইট রিফ্লেক্স জন্য আমার আঙুলটা, হাতটাকে আমি এভাবে রাখবো, এদিকের আলো যেন ওদিকে না যায়। এখন আমি এদিকে তাকাবো আর এদিকে আলো ফেলবো, এদিকে তাকাবো, এদিকে আলো ফেলবো। ক্লিয়ার? তাহলে আঙুলটা কিভাবে, হাতটা কিভাবে রাখলাম, এভাবে রাখলাম, অবস্ট্রাক্ট করলাম। এখন আমি যেদিকে তাকাবো তার অপোজিট সাইডে আলো ফেলবো, এদিকে তাকালে এই অপোজিট সাইডে আলো ফেলবো। আমার হাত দিব না স্যার, পেশেন্টের হাত। এটা আমার হাত দিলেই হবে, আমার হাত এইভাবে। এরপরে ফাইনাল হলো অ্যাকোমোডেশন দেখার জন্য আপনি বলবেন আপনি দূরে দেখেন, দূরে দেখেন, দূরে দেখেন। এখন এটার সামনে দেখেন, এই যে চোখটা দেখো যে ডাইরেক্ট হয়ে আবার এই যে কনভার্ট করলো, এটাই আমরা দেখছি, এই রেসপন্সটা আছে। ওখানে দূরে দেখতে বলবো, দূরে দেখবো, তারপরে আমার আঙুলের সামনে দেখতে বলবো, অথবা হাতে কিছু থাকলে টর্চের বাঁকায় দেবো, যেখানে দেখেন। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের 3-4-6 ক্রেনিয়াল নার্ভ। এই 3-4-6 এর মধ্যে থার্ড নার্ভ পলসি সম্বন্ধে পরীক্ষা জিজ্ঞেস করে, 6 ক্রেনিয়াল নার্ভ পলসি সম্বন্ধে পরীক্ষা জিজ্ঞেস করে। 3-4-6 এর মধ্যে কোনটা কাকে সাপ্লাই দেয়? একটা সূত্র আছে না, SO4 LR6, হ্যাঁ, SO4 সুপ্রো অবলিক, এটাকে 4th ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। LR6 ল্যাটারাল রেক্টাসকে সাপ্লাই দেয় 6 ক্রেনিয়াল নার্ভ, আর অল আদার ক্রেনিয়াল নার্ভকে সাপ্লাই দেয় 3rd ক্রেনিয়াল নার্ভ। এই জন্য বলা হয় SO4 LR6। এখানে পলসির মধ্যে কি হতে পারে? যদি কারো 3rd ক্রেনিয়াল পলসি হয়, কি পাওয়া যাবে? তার টোসিস হয়ে থাকবে, এবং টোসিসটা সাধারণত কমপ্লিট টোসিস পাওয়া যায়। পিপল কেমন হয়ে থাকবে? পিপল ডাইলেট হয়ে থাকবে। তাহলে থার্ড নার্ভ পলসির ফিচার কি পাবো? কমপ্লিট টোসিস, পিপল ডাইলেট হয়ে আছে। আচ্ছা, কারো যদি এমন পাওয়া যায় পার্শিয়াল টোসিস আর পিপলটা কনস্ট্রিক্ট হয়ে আছে, তখন এটা কি? যারা ভালোভাবে তাদের জিজ্ঞেস করবে, এটা হলো হর্নার সিনড্রোম। এটা হলো হর্নার সিনড্রোম। আমাদের ঘাড়ের এখানে সিম্প্যাথেটিক প্লেক্সাস থাকে, ওই প্লেক্সাসে যদি ইনজুরি হয়, সাধারণত কমনলি ব্রহ্মজের কার্সিনোমা থেকে হয়, বলে তখন এটা পাওয়া যায়। তাহলে পরীক্ষা জিজ্ঞেস করবে এরকম পার্শিয়াল টোসিস। পার্শিয়াল টোসিস আরেকটা কমন কজ হলো এজ, সেনালিটি। বয়স হলে তো আমাদের এই রেটগুলো ল্যাক হয়ে যায়, তখন করে থাকে। এছাড়া ল্যাটারাল রেক্টাস পলসি, যেটা 6 ক্রেনিয়াল পলসি, এটাতে কি অসুবিধা হয়? আমি যখন ল্যাটারালি তাকে দেখতে বলবো, দেখবো যে ওই আই বলটা ওদিকে মুভ করছে, এবং ওই সময় সে ডাউন ভিশন হবে। কমনেস কজ কি? কমনেস কজ হলো রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। কোনো কারণে ব্রেইনের যদি প্রেশার বেড়ে যায়, তখন আমাদের এই 6 ক্রেনিয়াল পলসি হয়। কেন হয়? কারণ আমাদের ক্রেনিয়াল নার্ভ সবগুলোই অরিজিনেটেড করার পরে সাথে সাথে ফোরামেন্টে বের হয়ে যায়, কিন্তু 6 নার্ভটা একমাত্র ভেতরে একটু টার্ন হয়ে তারপর বের হয়।
যেহেতু ভেতরে থাকে, ভেতরের প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে ওর উপরে প্রেশার পড়ে, ওর উপরে চাপ পড়লে ও পলসি ডেভেলপ করে। এই জন্য কারো যদি সিক্স ক্রেনাল পলসি পাওয়া যায় তাহলে কমনেস কজ হলো রেইজড ইন্টারক্রেনাল প্রেশার, তার ভিতরে প্রেশার বেড়ে গেছে। এবং রেস ইন্টারনাল প্রেশারের মধ্যে কমনেস কজ হলো যেমন ইন্টারক্রেনাল স্পেস অকুমেন্টেশন, যেমন ব্রেইন অ্যাবসেস এগুলো দেখে, তারপরে হেমোরেজিক স্ট্রোক হতে পারে। আচ্ছা, এই গেল 3, 4, 6। এখন ফিফথ ক্রেনাল। ফিফথ ক্রেনাল হলো ট্রাইজেমিনাল। খেয়াল রাখতে হবে ট্রাইজেমিনাল মোটো সেন্সরি দুটো পার্টি আছে। এখানে আমরা তাকে কোশ্চেন করার আগে আমরা এখানে কয়েকটা জায়গায় দেখবো কি কি। এই যে টেম্পোরাল ফোসাগুলো আছে, এই ফোসার মাসেলগুলো ঠিক আছে। এমন যদি হয় একজনের দুদিকে এভাবে বসে আছে, গালও বসে আছে, তাহলে তার অ্যাজ এ হোল হেলথ খারাপ হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় যে শুধু একটা সাইডের টেম্পোরাল ফোসাটা এরকম ডিপ্রেসড হয়ে গেছে বা এই যে মাসেলটা ডিপ্রেসড হয়ে গেছে কিন্তু এদিকে আবার ঠিক আছে, তাহলে বুঝতে হবে এদিকে নার্ভ পলসি। আমরা কোন কোন জায়গায় দেখি? সাধারণত টেম্পোরাল সেই মাসেলটা দেখি, এই জায়গাগুলো দেখি। এরপরে এটা ফিল করার জন্য আমরা পেশেন্টকে এভাবে বলি আপনি একটু দাঁতে দাঁত ক্লেঞ্জ করেন, দেখবো দাঁতে দাঁত চাপ দিলে এই মাসেলটা টর্ক হয়ে যায়, শক্ত হয়ে যায়। এরপরে আমরা ম্যাসেটার দেখবো, এই যে এখানে ধরবো ম্যাসেটার, বলবো দাঁতে দাঁত চাপ দেন। এরপরে বলবো যে এখানে আপনি মুখটা আ করেন, এই যে দেখবো এখানে স্ট্রেট ঠিক আছে, স্ট্যান্ড ঠিক আছে। তারপরে এই হাতে চাপ দেন, এই হাতে চাপ দেন, ক্লিয়ার? এটা হলো মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড। তাহলে টেম্পোরালিস দেখলাম, ম্যাসেটার দেখলাম, মিডিয়াল ল্যাটারাল টেরিগয়েড দেখলাম, এগুলো মোটর পার্ট দেখলাম। এরপরে আমাদের একটা মোটর পার্ট আছে, আমরা বলি যে আপনারা অল্প করে একটু মুখটা খুলবেন। হ্যাঁ, এই যে অল্প খুলেছে, এখানে আমি আঙ্গুল রাখবো, রেখে আমরা এইভাবে আঙ্গুলের উপরে আমার দিয়ে পাটাস করবো। নর্মালি এই জ জার্কটা ভালো দেখা যায় না, কিন্তু যদি আপার মোটর নিউরন থাকে তাহলে জার্ক এক্সারেট হবে, তখন দেখা যাবে বাড়ি দিলে মুখটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে, র্যাপিড বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এখানে জ জার্ক করতে থাকি। এরপরে আমরা 3টে ডিভিশনের তার সফট টাচ অ্যান্ড ক্রুড টাচ দেখতে হবে। সফট টাচ দেখার জন্য কি কটন ইউজ করি আমরা, তো কটনটাকে অলওয়েজ এই যে এরকম করে নেবেন, রোল করে এই যে চিকন করে নেবেন। এরপরে বলতে হবে যে আমি এই কটনটাকে আপনার ফেসের মধ্যে এই যে এইভাবে টাচ করব, আপনি টের পেলে বলবেন, বুঝতে পারছেন। কখনো কটনটাকে এরকম করা যাবে না, তাকে একটা পয়েন্টে এই যে এইভাবে টাচ করতে হবে, ক্লিয়ার? এখন এখানে কোথায় টাচ করবো? আমরা জানি যে ট্রাইজেমিনাল 3টে ডিভিশনে ভাগ হচ্ছে, উপরে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। কিভাবে ভাগ হয়? এই ট্রেগাস থেকে আই পর্যন্ত এতটুকু, উপরে হলো অপথ্যালমিক, এখান থেকে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ এই জায়গা হলো ম্যাক্সিলারি, এর নিচে হলো ম্যান্ডিবুলার ডিভিশন। এখন আমরা তাকে বলবো আপনি চোখ বন্ধ করেন, টের পান একই রকম দুদিকে। আমি জিজ্ঞেস করলাম আপনি টের পাই কিনা এবং দুদিকে সেম কিনা। তাহলে এই যে ফোর হেড অপথ্যালমিক দেখানো শেষ, এরপরে ম্যাক্সিলারি, টের পান একই রকম, এই জায়গায় দেখা শেষ। এরপরে এখানে টের পান একই রকম। তাহলে এটা হলো সফট টাচ। সফট টাচ, হ্যাঁ। এরপর কি লিখতে হবে? ক্রুড টাচ। এইটা হলো এখন ব্যাপার। ক্রুড টাচের জন্য এই যে হেড অফ পিন যেগুলো আছে এগুলো এখন ভালো করতে সুবিধা, কিন্তু কখনো পিনটাকে এইভাবে ধরে এইভাবে দেখতে যাবো না, হ্যাঁ, কন্ট্রোল করতে পারবো না, বিপদ হয়ে যাবে। এটাকে আমরা আঙ্গুলের মাথা দিয়ে এরকম ছোট করে নিব, জাস্ট দেখা আঙ্গুলের ফাঁক দিয়ে একটু আছে। এমন না যে দেখার সময় হাতের টাচ করলে অসুবিধা হবে, আঙ্গুলের টাচ হলে কোনো অসুবিধা নেই, কারণ আমাকে তো দেখতে হবে যে তার ক্রুড সেন্সেশনটা আছে কিনা, এই শার্প ব্রেনটা বুঝতে পারবে। এই জন্য তার কনফিডেন্ট আনার জন্য তার হাতের মধ্যে করে দেখাতে হবে যে আমি এইভাবে এই যে জেন্টলি আপনাকে এখানে টাচ করবো, আপনি বুঝতে পেলে বলবেন বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে আমি যে ধরবো, এ দেখো আঙ্গুলের মধ্যে অল্প একটু বেড়ে গেছে, আমার আঙ্গুল টাচ হলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে শার্প ব্রেনটা বুঝতে পারে কিনা। আবার একই রকম যে টের পান একই রকম, আবার এখানে ঠিক একই রকম। ফেস যেহেতু সেন্সিটিভ জায়গা, খুব সাবধানে টাচ করবে, আবার এমন জোরে না যেন রক্ত বের হয়ে গেছে। তাহলে এই যে এইভাবে ধরে এইভাবে দেখতে হবে, শার্প পেনটা যেন খুব ছোট থাকে, আমি জাস্ট একটু টাচ করবো। তাহলে এইভাবে আমাদের ফিফথ ক্রেনিয়াল নার্ভ বা ট্রাইজেমিনাল নার্ভটা আমরা দেখে থাকি। তাই ফিফথের পরে কি আছে? সেভেনটা একটা ইম্পর্টেন্ট নার্ভ, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি ধরে। সেভেনের জন্য আমাদের কয়েকটা কোশ্চেন পেশেন্টকে করতে হয়। কি কোশ্চেন আমরা পেশেন্টকে করবো? আচ্ছা, আরেকটা রিফ্লেক্স বাকি আছে, কর্নিয়াল রিফ্লেক্স বাকি আছে না? কর্নিয়াল রিফ্লেক্সের দুইটা পার্ট থাকে, একটা থাকে হলো ফিফথ নার্ভে যায়, আর ব্লিঙ্কিং হয় হলো 7 নার্ভ। তাহলে একবার কর্নিয়াল রিফ্লেক্সের
আচ্ছা সেন্সেশন এফারেন্টটা যায় হলো ফিফথ নার্ভ দিয়ে, আর ব্লিঙ্কিংটা হয় হলো সেভেন নার্ভ দিয়ে। এই কর্নিয়াল রিফ্লেক্স দেখার জন্য পেশেন্টকে আমরা বলি যে আপনি আমার দিকে তাকিয়ে থাকেন, নিচের আইলিডটা কিন্তু টেনে ধরতে হয়, এরপরে যে কটন শার্প করে এখানে কাজ করতে হয়। কোন জায়গায় কাজ করবে, এখানে ম্যাকুলারের ছবি দেওয়া আছে, এই যে কালো আইরিশ আর স্ক্লেরা যে সাদা পোর্শনটা, এই মার্জিনটা দিকে টাচ করতে হয়। অনেক সময় টাচ না করলেও হয়, যে কাছাকাছি গেলে দেখো ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে, এই যে ব্লিঙ্ক হচ্ছে, এটাই হলো কর্নিয়াল রিফ্লেক্স। আমাদের চোখে কিছু পড়ার মনে হয় কিছু আসতেছে, চোখ আমরা বন্ধ করে ফেলি না, এই কর্নিয়াল রিফ্লেক্স। সেন্সেশনটা পাচ্ছি আমরা ফিফথ নার্ভ দিয়ে, আর এই যে ব্লিঙ্কটা হচ্ছে হলো সেভেন নার্ভ দিয়ে। তাহলে এটা কিভাবে দেখতে হয়, এটাকে শার্ট করে নিতে হবে, এখানে লোয়ার আইটাকে নিচে নামাই নিতে হবে, তারপরে আমরা এই যে এইভাবে কাজ করব, তারপরে এখানে নিয়ে এখানে কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, সেভেন নার্ভের জন্য আমাদের প্রথমে কয়েকটা কোশ্চেন করতে হবে। কি কি কোশ্চেন করতে হবে, যে আপনি খাবার খেতে গেলে কি কোনো দিকে জমে থাকে? আচ্ছা, পানি খেতে গেলে কি কোনো দিক দিয়ে গড়িয়ে আসে? আচ্ছা, আপনার চোখ বন্ধ করতে গেলে কি কোনো চোখ খোলা থাকে? আচ্ছা, কোনো কানে কি বেশি শুনতে পান? আচ্ছা, আপনি খাবারের স্বাদ ঠিক মতন পান, যেমন লবণের স্বাদ, মিষ্টির স্বাদ, এগুলো পাচ্ছেন? আচ্ছা, তাহলে কয়েকটা কোশ্চেন হয়ে গেল, যে সে খাবার খেতে গেলে কোনো দিকে জমে থাকে কিনা, পানি খেতে গেলে কোনো দিক দিয়ে গড়িয়ে পড়ে কিনা, চোখ বন্ধ করতে গেলে কোনো চোখ খোলা থাকে কিনা, কোনো কানে বেশি শুনে কিনা, হাইপার অ্যাকুস্টিক, আর টাঙের এন্ট্রিও টু থার্ড যে টেস্ট সেন্সরগুলো সেগুলো দিয়ে। এরপরে দেখার জন্য আমরা উপর থেকে নিচে যদি দেখা শুরু করি, আমরা কি করি, প্রথমে বলি আপনি ছাদের দিকে তাকান, এই যে ছাদের দিকে তাকালে এখন সুন্দর রিংক্লিং দুদিকে দেখা যাচ্ছে। কেউ ছাদের দিকে তাকাতে গেলে কি করবে, এইভাবে তাকাবে, যদি এরকম করে তখন আমরা একটা হাত রেখে বলি যে মাথা উঠাবেন না, উপর দিকে না উঠে তাকান, দুই দিকে রিংক্লিং আছে। এরপরে আমরা বলবো যে আপনি চোখ বন্ধ করেন। এই চোখ বন্ধ করার সময় দেখবো যে বেলস ফেনোমেনা দেখা যাচ্ছে। বেলস ফেনোমেনাটা কি, যেদিকে বেলস পলসি থাকে বা লোয়ার মডিফায়ার ফেশিয়াল পলসি থাকে, চোখ বন্ধ করতে গেলে ওই আইবলটা সে বন্ধ করতে পারবে না, এবং আইবলটা দেখা যাবে কি আউটওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি রোল করে গেল, আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস এভাবে রোল করে গেল। এটা একটা নর্মাল ফেনোমেনা। আমরা যখন চোখ বন্ধ করি আমাদের দুইটা আইবল এভাবে করে যায়, কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? আমাদের আইলিড এসে দেখে ফেলে। বেলস পলসিতে যেহেতু আইলিডটা নামতে পারে না, ওই জন্য আমরা এই ফেনোমেনাটাকে দেখতে পাই। তাহলে এটা লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল পলসিতে পাওয়া যাবে বেলস ফেনোমেনা। আচ্ছা, কারো যদি বেলস ফেনোমেনা না পাওয়া যায় তাহলে কি করতে হবে? তাহলে বলতে হবে আপনি শক্ত করে চোখ বন্ধ করেন, আমি চোখ খোলার চেষ্টা করবো। সে শক্ত করে বন্ধ করে রেখেছে, আমি উপরে একটু হাত দিয়ে জাস্ট এইভাবে একটু খোলা, চোখের মধ্যে আবার আঙুল দিয়ে দেবো না, হ্যাঁ, জাস্ট উপরে এই যে আইব্রোর উপরে আর নিচে এখানে চিকে আমি একটু দেখতেছি যে কোনো দিকে লুজ হয়ে আছে কিনা। এমন হতে পারে অনেক সময় ইনকমপ্লিট ফেশিয়াল পলসি থাকে বা আবার মোটর ফেশিয়াল পলসি থাকে, তাহলে আমরা দেখবো যে এই স্ট্রেন্থটা ঠিক আছে। এরপরে তাকে বলবো আমরা শো মি ইউর টিথ, দাঁত দেখা কি করে দেখবো যে কোনো দিকে অ্যাঙ্গেল ডেভিয়েশন আছে, অ্যাঙ্গেল কোন দিকে ডেভিয়েট না পাওয়া গেলে করবো। যদি পাওয়াই যায় ব্রেস্ট ফেনোমেনা, তাহলে তার উইকনেস দেখা কিছু না, বোঝা যাচ্ছে যে উইক আছে। আচ্ছা, তারপরে শো মি ইউর টিথ, আমরা দেখবো যে কোন দিকে অ্যাঙ্গেল ডেভিয়েশন হচ্ছে। অ্যাঙ্গেল ডেভিয়েশন কোন দিকে হবে? অপোজিট সাইডে, হেলদি সাইডে মুভের অ্যাঙ্গেলটা টেনে নিয়ে যাবে। এরপর আমরা তাকে বলবো আপনি পাফ ইউর চিক, গাল ফুলান। এই গাল যখন ফুলাবে দেখবো যে বাতাস বের হয়ে যায় কিনা, যদি না বের হয় আমি একটু এরকম চাপ দিয়ে দেখি যে স্ট্রেন্থ ঠিক আছে। এরপর আমরা বলবো যে ফু দিতে বলবো, হুইসলিং বলে, শীষ বাজানো, কিন্তু শীষ বাজানো দরকার নেই, তুমি জাস্ট দেখাবে এরকম এভাবে ফু দেন। বলবো যে আপনি ফু দেন, তো এই যে ফু দিতে পারে কিনা, যদি পলসি থাকে একদিকে ফু দিতে পারবে না, বাতাস ওই দিয়ে বের হয়ে যায়। এরপরে আমরা কয়েকটা জায়গায় একটু ইন্সপেক্ট করি সাধারণত। ইন্সপেকশনটা আগে করা যায়, পরেও করা যায়। আমরা এই যে এক্সট্রা অডিটরি মিয়াটাস স্পিনা এসব জায়গাগুলো দেখবো, এখানে কোনো ভেসিকল, কোনো ছোট আলসারেশন এগুলো আছে কিনা। এখানে দেখবো এক্সট্রা অডিটরি মিয়াটাস স্পিনা, হার্টের পিছনে এই জায়গাগুলো দেখবো। এছাড়া প্যালেটের মধ্যে আমরা দেখি, আমরা টর্চ দিয়ে করতে বলবো প্যালেটের মধ্যে কোনো এরকম আলসারেশন, কোনো ভেসিকল এরকম আছে কিনা, কিসে পাওয়া যায়। লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল পলসির একটা কজ হলো র্যামসে হান্ট সিনড্রোম। এইখানে হার্পিস ভাইরাস ইনফেকশনের কারণে ওই লোকাল পেরিফেরাল নার্ভটাকে ইনজুরি হয়। এটা কোন ওয়েদারে বেশি হয়? একটা পেশেন্ট দেখাইলো জার্নি করে আসলে তার হলো, যদি হার্পিসের জন্য হয়ে থাকে তাহলে এসব জায়গায় হার্পিসের ভেসিকল পাওয়া যায়, স্কিন ইরাপশন পাওয়া যায়। এই জন্য আমরা এই যে কানের এখানে পিনা এগুলো দেখবো আর প্যালেটটাকে দেখবো। এরপরে র্যামসে হান্ট সিনড্রোম, দেখবে তোমাদের ডেভিডসনে ফেশিয়াল পলসির সঙ্গে ছোট্ট লেখা আছে, ওর মধ্যে লেখা আছে আইবা বোর্ডে বা শর্ট টেস্ট অপশন জিজ্ঞেস করো, যারা একটু ভালো করবে তাদের জিজ্ঞেস করো। আচ্ছা, এটা দেখার পরে
আমি তার টেস্ট সেন্সেশন দেখতে হবে। টেস্ট সেন্সেশন কি দেখা যেতে পারে, আমি ওই যে লবণ টবণ বের করবো, স্যারকে বলবো স্যার টেস্ট সেন্সেশন দেখতে হবে, স্যারটা বলবো আচ্ছা লাগবে। যদি দেখতেই হয় কীভাবে দেখতে হয়, ছোট কাগজে ভাঁজ করে নিয়ে আসে, আর আমরা কটন বার্ড আমাদের সাথে রাখি, হাত দিয়ে তো আর টাচ করাতে পারবো না, কটন বার্ডটা এভাবে টাচ করে ওইটা দিয়ে আমরা এভাবে টাচ করতে পারি, ওটা করার পর এটা ফেলে দিই। ঠিক আছে, তাহলে আমাদের 7 ক্রেনেল না কমপ্লিট হলো। 7 এর পরে কি আছে, ভেস্টিবুলার কক্লিয়ার। আচ্ছা, ভেস্টিবুলার কক্লিয়ারের মধ্যে এটা আমাদের ডিটেল পড়ায় হলো ইএনটি দেখতে, তারা ওই যে রিনি টেস্ট, ওয়েবার টেস্ট সহ পড়ায়। আমাদের মেডিসিন সাধারণত এটা কম ধরে। আমি পরেরটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, পরেরটা কি আছে, গ্লোসোফেরিঞ্জিয়াল ভেগাস। গ্লোসোফেরিঞ্জিয়াল ভেগাস, খেয়াল রাখবো গ্লোসোফেরিঞ্জিয়াল ভেগাস আমাদের পেছনে ওরোফ্যারিংস, ভোকাল কর্ড, এইসব জায়গায় নেজোফেরিঞ্জ, এইসব জায়গায় তার সাপ্লাই। এখানে যদি অসুবিধা হয় কি হবে, আমাদের কথা বলতে তাহলে অসুবিধা হতে পারে। তাহলে আমি তার সাথে একটু কথা বলে দেখবো যে তার হ্যাঁ ভয়েস টোনটা কেমন আছে, নেজাল ইন্টোনেশন হচ্ছে কিনা, নাকে নাকে কথা বলে কিনা। তারপরে বলবো যে আপনি একটু কাশি দেন, কাশি দেন, এই কাশিটা দেখো শার্প। তাহলে যদি এমন হয় কাশিটা, এটাকে বলা হয় বোভাইন পাপ। বোভাইন মানে গরু আছে না, গরু ক্যাটেল, ওদের কাশি এই ধরনের, ওদের কাশি হয় কিন্তু ওদের কাশি শার্প না। হ্যাঁ, ওদের গলা যেহেতু মোটা, ওদের কাশিটা এই ধরনের। তা আমাদের খেয়াল রাখবো যে এই যে তার সাথে কথা বলে দেখবো যে নেজাল ইন্টোনেশন হচ্ছে কিনা, নাকে নাকে কথা বলে কিনা, কাশি দিতে গেলে শার্প কিনা, নাকি বোমাইন হচ্ছে। এরপরে আমরা দেখবো যে তার পানি খেতে গেলে নাকে মুখে উঠে কিনা। তাকে জিজ্ঞেস করতে হবে, আপনি পানি খেতে গেলে কখন এমন হয় যে বারবার নাকে উঠে? একজনের হঠাৎ একবার দুবার হতে পারে, কিন্তু এমন হয় প্রতিবেলা খাওয়ার সময় পানি খেতে গেলে নাক দিয়ে পানি উঠে আসে, তাহলে বুঝতে হবে তার ওখানে প্যালেটাল পলসি আছে। এরপরে আমরা সাধারণত টর্চ দিয়ে কি করি, তাকে বলি যে আপনি বলেন আ বললে টর্চ দিয়ে দেখতে হবে ইভুলাটা সেন্ট্রালি আছে কিনা, এবং ইভুলার মুভমেন্টটা ইকুয়ালি হয় কিনা। আমরা কি জানি মাঝখানে ইভুলার দুটো আর্চ আছে, এই আর্চটার মুভমেন্টটা বললে একই সাথে হয় কিনা। যদি এমন হয় ইভুলা একদিকে মুভ হয়ে আছে, তাহলে বুঝতে হবে যে অপোজিট সাইডে প্যারালাইসিস আছে। অথবা দুটো আর্চের মধ্যে একটা মুভ করছে আর একটা মুভ করছে, তাহলে বুঝতে হবে যে ওই সাইডে তার এই যে প্যারাটাল প্যারালাইসিস আছে। লাস্টে আমাদের একটু গ্যাগ রিফ্লেক্স দেখতে হয়। গ্যাগ রিফ্লেক্স দেখার জন্য কটন সোয়াব পাওয়া যায়। হ্যাঁ, কটন সোয়াব কেমন, আমাদের এই যে কটন বার্ডের মধ্যে কিন্তু সাইজে বড়, এখন খুব কমনলি পাওয়া যায় ওষুধের দোকানগুলোতে, যেহেতু যে কোভিডের জন্য প্রচুর সোর্স অফ নেওয়া হয়। ওই কটন সোয়াব যদি না থাকে, আমরা কি করবো, আমাদের নর্মাল যে কটন স্টিকগুলো আছে একদিকের কটনটা আমরা ফেলে দিব। ফেলে দিলে এটা কিন্তু দেখবে যে ওখানে স্টিকটার ভেতরে হলো, একটা কাঠির সাথে একটা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে বিছানা ঝাড়া যে কাঠি ধরে আছে, একটা কাঠি লাগিয়ে নিলে এটা বড় হয়ে যাবে। তাও যদি না থাকে, আমরা কি করি, একটা পেজ নিতে বলি, যে কোনো একটা পেজ নিয়ে পেজটাকে একদিক থেকে মুড়ে মুড়ে এরকম লম্বা করতে হবে। লম্বা করে স্টিকের মতন হলো, ওইটা দিয়ে টেস্ট করে ফেলে দিলাম। এই কয়েকটা আমি কি বলবো, আমি তাকে বলবো আপনি বলেন তো। যখন বলবে হয়ে আছে, পুরোটা এক্সপোজ হলো, অথবা টাং ডিপ্রেসিতে নামিয়ে আমি বড় ফেরেন্সের জায়গায় টাচ করবো। টাচ করলে যদি বমির গ্যাপ রিফ্লেক্স হয়, তাহলে বুঝবো যে ঠিক আছে। যদি পলসি থাকে তাহলে গ্যাপ রিফ্লেক্সটা হবে না। ঠিক আছে, এরপরে বাকি কোনটা আছে, 11-12 বাকি আছে। 11 কোনটা, এক্সেসরিজ। এক্সেসরিজ কোথায় সাপ্লাই যায়, এক্সেসরির জন্য আমাদের এই জায়গাগুলো দেখতে হবে। তার আমরা শার্টের বোতাম খুলে এই জায়গাগুলো দেখবো, যেতে এই যে স্টার্নোক্লেডোমাস্টয়েড, এই যে ট্রাপিজিয়ারি মাসেলগুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো ওয়েস্টিং দেখা যাচ্ছে কিনা। এরপরে আমরা কয়েকটা করবো, আমরা বলবো যে আপনি এদিকে সালাম ফিরাবেন, আমার হাতের মধ্যে চাপ দিন। দেখো আমাদের স্টার্নোক্লেডোমাস্টয়েড অপোজিট সাইডে অ্যাকশন, এইটার দিকে কাজ করে হলো এটা কাট হয়, এদিকে কাজ করলে এটা কাট হয়। আমরা কি দেখবো, বলে যে আপনি আমরা যেখানে সালাম ফিরাই, আমাদের মুসলিমরা সালাম ফিরার সময় আর হাতের মধ্যে প্রেশার দিবেন। দেখেন হাতের মধ্যে প্রেশার দেন, এই দেখা যাচ্ছে টর্চে আছে, আমি হাত দিয়ে একটু ফিল করে দেখবো মাসেলটা। এই যে দেখো, এটা ক্ল্যাভিকুলার হেড, এটা স্টার্নাল হেড, দুইটা আলাদা করা যাচ্ছে। এই হাতে চাপ দেন, এই দেখবো যে দুটাই স্ট্রেন্থ ঠিক আছে কিনা, দুদিকে একই রকম মনে হয়। লাস্টে ট্রাপিজিয়াসের জন্য বলা হয় যে আপনি শার্ট ইউর শোল্ডার তুলেন, আমি একটু দেখবো যে স্ট্রেন্থ ঠিক আছে কিনা, দুদিকে মাসেল দুইটা ইকুয়ালি দেখা যায় কিনা, দুইটা কার্ড ইকুয়াল আছে কিনা। লাস্টে হলো হাইপোগ্লোসার। হাইপোগ্লোসার আমাদের টাঙে সাপ্লাই যায়। হাইপোগ্লোসারের জন্য প্রথমে আমরা তার টাংটা মুখের ভেতরেই থাকবে, আপনি বলবো যে আপনি করেন, করবে, তখন আমি টর্চ দিয়ে দেখবো যে টাংটা কোনো অ্যাট্রোফাইড হয়ে আছে কিনা, ছোট হয়ে আছে কিনা, অথবা ফ্ল্যাসিড হয়ে আছে কিনা, অথবা কোনো ফ্যাসিকুলেশন দেখা যাচ্ছে কিনা টাঙের উপর, অথবা কোনো দিকে ডেভিয়েট হয়ে আছে। এই কয়েকটা জিনিস দেখবো। এটা কিন্তু দেখবো টাংটা ভেতরে থাকা অবস্থাতে। কি দেখলাম, টাং অ্যাট্রোফাইড অর নট,
টানটা ফ্ল্যাসিড হয়ে আছে কিনা, কোথাও ফ্যাসিলিটেশন দেখা যাচ্ছে কিনা, এবং কোনো দিকে ডেভেট আছে। এরপরে আমরা তাকে বলবো যে আপনি টান থেকে সামনে বের করেন, রোল ব্যাক করেন, এগুলো করতে পারে কিনা, রোল ব্যাক করতে পারে কিনা। এরপরে গলের মধ্যে টান দিয়ে এই যে এরকম চাপ দিবে, আমি স্ট্রেংথটা দেখবো, এদিকে চাপ দিবে, আমি এই যে স্ট্রেংথটা দেখবো। এই হলো হাইপোগ্লসিস। তাহলে এই নার্ভ ট্রেনার এক্সামিনেশন গুলো তোমাদেরকে দেখবে যে ম্যাক্রোলেশনগুলো ছবি করে দেওয়া আছে, ওগুলো একটু দেখতে হবে, অথবা ওই যে আপলোসের শর্ট কেসগুলো আছে ওখানেও দেওয়া আছে, যেখান থেকে দেখে ইজি হয়। তবে আমাদের সাথে একটু মিলে যাবে যে আমরা কীভাবে দেখাচ্ছি। এবং এই রিলেভেন্ট কিছু কোশ্চেন আছে, ওগুলো আজকে ডিসকাস করলাম না, সময় হয়ে গেছে আমাদের। ওই রিলেভেন্ট কোশ্চেনগুলো আবার ওই তোমাদের ট্রেনার মেথড থেকে অথবা আপলোসের বই থেকে একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, এই থাকুক তাহলে আজকে। হ্যাঁ।